ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 9। কোষে দেখি 9 এর আজকে তোমাদের করাবো। দেখো 113 নম্বর পৃষ্ঠাতে 13 দাগ থেকে একদম 20 দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের দুটো ভিডিওতে কিন্তু আমি 1 নম্বর দাগ থেকে এই 12 নম্বর দাগ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকে 13 নম্বর দাগ থেকে শুরু করা যাক। তো 13 নম্বর দাগের অঙ্কটা প্রথমে কি বলছে দেখে নেওয়া যাক। বলছে এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% বা 65% ছাত্রছাত্রী পাশ করে, আচ্ছা এই যে পার্সেন্টেজ মানে কি, 100 জনের মধ্যে 65 জন, তাই না? পার্সেন্টেজ চিহ্ন মানে শতকরা, অর্থাৎ 100 জনের মধ্যে বোঝাচ্ছে। তাহলে কি বলছে, যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। ঠিক আছে, আমাদের বের করতে হবে কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তো খুব সহজে এই অঙ্কগুলো, এইরকম ধরনের অঙ্ক আমাদের আগের অঙ্কগুলোতেও ছিল, সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি। আচ্ছা, তো 13 নম্বর দাগের অঙ্ক সেই রকম ভাবেই আমরা করে ফেলবো। দেখো তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী সংখ্যা কত? দেখো বলছি স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে আমি লিখি এখানে এইভাবে যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন? মোট 80 জন। 80 জন, ঠিক আছে। এবারে কি বলছে, যদি 65% ছাত্রছাত্রী পাশ করে, অতএব লিখবো, অতএব পাশ করেছে কতজন? 65%। 65% কার উপরে 65%? এই যে যতজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেটা কতজন? না, স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোট 80 জন। তাহলে 80 জনের মধ্যে 65%, তাহলে 80 জনের 65%, ঠিক আছে। তো দেখো 80 জনের 65%, জন এর মানে হচ্ছে গুণের সম্পর্ক আমরা জানি। তাহলে 80 গুণ, আচ্ছা 65% মানে আমরা উপরে লিখবো 65, আর এই পার্সেন্টেজ চিহ্নটা বা শতকরা চিহ্নটা যখন আমরা তুলে দেব, তার জন্য নিচে আমরা কি লিখবো? 100 লিখবো। কারণ তোমরা জানো যে এই যে এখানে যে অঙ্কগুলো করেছো 2, 3, এই 4 নম্বর দাগের অঙ্কগুলো, এগুলো কি করেছো না, দেখো 4 নম্বর দাগের কি ছিল, শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করি। অর্থাৎ পার্সেন্টেজ চিহ্নটা বা শতকরা চিহ্নটা যখনই আমরা তুলে দিচ্ছিলাম, কি করছিলাম, এই পার্সেন্টেজ চিহ্নের জন্য নিচে 100 নিচ্ছিলাম। এই অঙ্কগুলো তোমরা অলরেডি করেছো, তাই না? তো দেখো আমরা এই পার্সেন্টেজ চিহ্ন বা শতকরা চিহ্ন যখনই তুলে দিচ্ছি, তখন কি করছি, নিচে একটা 100 নিতে পারবো। তো এবার আমরা দেখো কাটাকুটি করতে পারবো। এই একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও। আচ্ছা এখানে 4 দিয়ে কাটো, তাহলে 4 দুগুণে 8। আচ্ছা 2 দিয়ে কাটো, তাহলে 4 দুগুণে 8, আর এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাই তো। এবারে 5 দিয়ে 65 কাটতে পারবো। দেখো 5 13 হচ্ছে 65, তাই না? তাহলে দেখো এখানে 4 আর উপরে রয়েছে 13, তাহলে 3 13 39, 4 13 52, তাহলে এখানে পেলাম 52 জন। তাহলে পাশ করেছে কতজন? আমরা পেয়েছি 52 জন, তাই না? তাহলে এখানে জানতে চেয়েছিল যে দেখো পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দেব, অতএব এবছরে কতজন পেয়েছি না, 80 জনের 65% বেরিয়েছে 52 জন। তাহলে এবছরে 52 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, ঠিক আছে। উত্তরটা আমরা এভাবে লিখে দিলাম। এবারে আমরা করব 14 নম্বর দাগের অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো 14 নম্বর দাগেরটা কি বলছে, এক বিশেষ ধরনের পিতলে
70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা অর্থাৎ 20 কেজি এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে দেখি। ঠিক আছে, তো আমরা 14 নম্বর দাগের অঙ্কটা করব। একটা জিনিস খেয়াল করো, তাহলে পিতল কিসে তৈরি হয় না, পিতল তামা এবং দস্তার মিশ্রণে তৈরি হয়। তাহলে একটা যদি পিতল থাকে, ধরো এটা পিতলের মোট অংশ, তাহলে তাতে কিছুটা অংশ আছে তামা, ধরো এটা আছে তামা, আর বাকিটা আছে কি দস্তা। ঠিক আছে, এই দুটো মিশিয়ে হচ্ছে কি হচ্ছে পিতল। বুঝতে পেরেছ? এবারে কি বলছে এখানে, যে বিশেষ ধরনের পিতলে 70% তামা আছে আর বাকিটা কি আছে, দস্তা আছে। তাহলে এরকম 20 কেজি পিতলে কতটা দস্তা লাগবে হিসাব করি। তাহলে 20 কেজি পিতলে আমাদের কতটা তামা আছে, তামা কতটা আছে, 70% তামাটা আমরা পেয়ে যাবো, তাহলে বাকিটা হচ্ছে দস্তা। বুঝতে পেরেছ? তাহলে আমরা প্রথমে এইভাবে লিখতে পারবো যে মোট পিতলের পরিমাণ, মোট পিতলের পরিমাণ কত, দেখো 20 কিগ্রা মোট পিতল, তাহলে মোট পিতলের পরিমাণ হচ্ছে 20 কিগ্রা। ঠিক আছে, এই যে 20 কিগ্রা পিতল, এটা হচ্ছে বিশেষ ধরনের পিতল। এই পিতলে 70% তামা, তাহলে তামার পরিমাণটা বের করে নিই। অতএব আমরা লিখতে পারি এরকম, অতএব পিতলে তামার পরিমাণ তাহলে মোট পিতলের পরিমাণটা কতটা, 20 কিগ্রা। তাহলে 20 কিগ্রার কত পার্সেন্ট, দেখো 20 কিগ্রার 70%, সেটা হচ্ছে 70% হচ্ছে তামা। তাহলে 20 কিগ্রার 70%। আচ্ছা, এবারে ঠিক আগের অঙ্কের মতোই আমরা করব কি না, 20 কিগ্রা এর, কিগ্রার মানে কি, কিগ্রা এর মানে গুণের সম্পর্ক, তাহলে 20 গুণ আমরা 70%কে এই যে শতকরাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে ওপরে হয়ে যাবে 70, আর নিচে এই পার্সেন্টেজ চিহ্নটা তুলে দেওয়ার জন্য নিচে একটা কি দেব, 100 দেব। এটার মানে কি, এটার মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 70 ভাগ হচ্ছে তামা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো এই শূন্যটা কেটে দেবো, কারণ ভাগের সম্পর্কে আছে, এই শূন্য কেটে দিতে পারবো, ভাগের সম্পর্কে আছে। তাহলে কত হচ্ছে দেখো তো, 7 দুগুণে 14, উপরে 7 আর 2 রয়েছে, অর্থাৎ 14 কিগ্রা। ঠিক আছে, তাহলে 14 কিগ্রা পেলাম কি, 14 কিগ্রা হচ্ছে পিতলের তামার পরিমাণ পেলাম। ঠিক আছে, তাহলে 20 কিগ্রার মধ্যে 14 কিগ্রা হচ্ছে তামা, তাহলে বাকিটা কি, দস্তা। এখানে জানতে চেয়েছিল যে 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে দেখি। তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারবো যে অতএব 20 কিগ্রা পিতলে দস্তা লাগবে, 20 কিগ্রা পিতলে দস্তা লাগবে কত, মোট পিতল হচ্ছে 20 কিগ্রা, তাহলে 20 থেকে তার মধ্যে তামা পেয়েছি কতটা, তামা পেয়েছি 14 কিগ্রা, তাহলে 14 কিগ্রা বাদ দিয়ে দিই। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে লিখলাম কিগ্রা, তাহলে 20 থেকে 14 বাদ দিলে কত থাকে বলো, 6, তাহলে 6 কিগ্রা। ঠিক আছে, 6 কিগ্রা কি পেলাম, 6 কিগ্রা হচ্ছে দস্তা লাগবে পেলাম। ঠিক আছে, এভাবে কিন্তু উত্তরটা লিখে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো আমরা 15 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। মানে এখন যে পরিমাণ চিনি আমরা ব্যবহার করি তার থেকে 4% আমরা চিনি কমিয়ে দেবো ব্যবহার করা। ঠিক আছে, কেন কমিয়ে দেবো, কারণ হচ্ছে চিনির দাম বেড়ে গিয়েছে। ভালো কথা। এবারে কি বলছে দেখো, এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। মানে এই যে ব্যবহার করার যে কম ব্যবহার করছে 4%, তার আগে এখন আমরা প্রতিদিন কতটা করে ব্যবহার করি চিনি, 625 গ্রাম করে চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, একটা উত্তর আমাদের লিখতে হবে। এবং আর একটা উত্তর কি জানতে চেয়েছে, প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি।
তাহলে এই যে 4%টা কতটা সেটাই তো আমরা কমাবো। তাহলে সেটা জানতে চেয়েছে যে কত গ্রাম চিনি কম ব্যবহার করব, এবং কম ব্যবহার করার পরে মোট আমাদের প্রতিদিন ব্যবহার করি কত, এখন 625 গ্রাম। তাহলে 4% কমিয়ে দেওয়ার পরে 625টা কতই গিয়ে দাঁড়াবে সেটাই জানতে চেয়েছি, যে প্রতিদিন কত গ্রাম চিনি এখন ব্যবহার করব সেটাও আমাদের বলতে হবে। তাহলে খুবই সহজে অঙ্কটা আমরা করতে পারবো। তোমরা একটু ভালো করে খেয়াল করো, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে লিখবো, দেখো এখন প্রতিদিন আমরা 625 গ্রাম করে চিনি ব্যবহার করি। তাহলে এটা লিখি যে এখন আমরা চিনি ব্যবহার করি, এখন আমরা চিনি ব্যবহার করি কতটা করে, 625 গ্রাম। ঠিক আছে, এটা আমরা প্রথমে লিখে নিলাম। এবারে এই যে 625 গ্রাম আমরা চিনি ব্যবহার করি, সেখান থেকে 4% চিনি ব্যবহার কমিয়ে দিয়েছে, তাই না, 4%। তাহলে সেটাই আমাদের কিন্তু প্রথম উত্তর। দেখো, কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব। এই যে প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, কত গ্রাম কম, তাহলে সেটাই আমরা লিখি। অতএব প্রতিদিন, এখান থেকে প্রথম উত্তরটা হয়ে যাবে, প্রতিদিন চিনি কম ব্যবহার করব কতটা। দেখো, আমরা চিনি ব্যবহার করছি কতটা, এখন করছি হচ্ছে 625 গ্রাম। তাহলে 625 গ্রামের মধ্যে 4% চিনি কম ব্যবহার করছি। তাহলে এত গ্রামের 4% হচ্ছে আমরা কম ব্যবহার করব, তাই না। তো দেখো, এত গ্রামের, গ্রাম এর মানে গুণের সম্পর্ক, তো 625 গ্রামের জন্য 625 গুণ, আর 4%টাকে শতকরায় দেওয়া রয়েছে, মানে 100 ভাগের মধ্যে 4 ভাগ, সেটাই আমরা সামান্য ভগ্নাংশ যদি প্রকাশ করি, ওপরে 4 আর শতকরা চিহ্ন তুলে দেওয়ার জন্য নিচে একটা 100। ঠিক আছে, এইভাবে অঙ্ক করলে খুব ছোট্ট এবং খুব সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা কি বোঝাচ্ছে না, 100 ভাগের মধ্যে 4 ভাগ, শতকরা চিহ্ন থাকলে সেটাও তাই বোঝাচ্ছিল যে 100 ভাগের মধ্যে 4 ভাগ। ঠিক আছে, আমরা শতকরা থেকে এইভাবে সামান্য ভগ্নাংশ আসতে পারি, আবার সামান্য ভগ্নাংশ থেকে আমরা এইভাবে শতকরায় যেতে পারি। এবারে দেখো, আমরা যদি কাটাকুটি করি, দেখো 4 আর এই 100 যদি কাটি, তাহলে 4 25-এ কিন্তু 100, তাই তো। আচ্ছা, তোমরা যদি এরকম বড় বড় করে না কাটতে পারো, ছোট ছোট করে প্রথমে 2 দিয়ে কাটলে, তারপর আবার 2 দিয়ে কাটলে, এভাবেও করতে পারবে। এবারে দেখো, 25 25-এ 625 আমরা সরাসরি কেটে দিতে পারি। তোমরা যদি ওটা না পারো, ছোট ছোট করে কাটো। দেখো, প্রথমে 5 দিয়ে কাটলাম, 5 5 25, তারপরে এখানে 5 দিয়ে কাটবো। দেখো, 5 1 5, তাহলে 6 থেকে 5 চলে গেল, থাকলো 1, তাহলে হয়ে গেল 12। তাহলে 5 দুগুণে 10। আচ্ছা, 12 থেকে 10 চলে গেল, থাকলো 2, 2 আর পরে 5 মানে 25, তাহলে 5 5 25। এবারে ফের 5 দিয়ে কাটো। দেখো, 5 25-এ 125। ঠিক আছে, আমি সরাসরি করবো না, আচ্ছা ছোট ছোট করে করি। দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য, দেখো 5 দুগুণে 10, তাহলে 10 চলে গেল, 12 থেকে থাকলো 2, তারপরে 5 মানে 25, তাহলে 5 5 25। দেখতে পাচ্ছ উপরে, তাহলে আমরা কি পেলাম, শুধুমাত্র 25 পেলাম। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, আচ্ছা সমান চিহ্নটা নিচে দিয়েই লিখছি, ধরো এখানটায় লিখছি 25 গ্রাম। ঠিক আছে, তাহলে কি পেলাম, 25 গ্রাম না, প্রতিদিন চিনি কম ব্যবহার করব কত গ্রাম, সেটা হচ্ছে 625 গ্রামের 4%। 625 গ্রামের 4% মানে কত, 25 গ্রাম। এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল। এর পরের উত্তরটা আমরা আর একটা অতএব চিহ্ন দিয়ে লিখব। কি জানতে চেয়েছিল, যে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। দেখো, আমরা এখন ব্যবহার করি কত, 625 গ্রাম, সেখান থেকে ব্যবহার কমিয়েছি কত গ্রাম, 4%, অর্থাৎ 25 গ্রাম। তাহলে 625 থেকে 25 যদি কমিয়ে দিই, সেটাই এখন ব্যবহার করব, তাই না। ব্যবহার করার পরে দেখো, কমানোর পরে প্রতিদিন আমরা কত গ্রাম চিনি ব্যবহার করব সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা লিখি এখানে যে কমানোর পর প্রতিদিন কত গ্রাম, দেখো 625 থেকে বিয়োগ করব 25, এত গ্রাম সমান কত হচ্ছে, 625 থেকে 25 চলে গেলে থাকছে হচ্ছে 600। তাহলে 600
গ্রাম চিনি ব্যবহার করব। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের উত্তর। এবার দেখো আমরা 16 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। ভালো কথা, তাহলে 22% বাড়ি ভাড়া দেন মানে মাসিক আয়ের, অর্থাৎ তিনি যদি 100 টাকা ইনকাম করেন বা আয় করেন তার মধ্যে 22 টাকা বাড়ি ভাড়া দেন, সেটাই তো এখানে বলছে, তাই না? এখন বলছে দেখো, যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসাব করি। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলছে বাড়ি ভাড়া কত দেন, না টাকায় বলছে 1870 টাকা। আবার এখানে বলছে বাড়ি ভাড়া দেন কত, 22%, মানে 22%ই কিন্তু 1870 টাকা। তাহলে 100% কত, এত পার্সেন্ট সমান এত, তাহলে 100% কত। এইভাবে ঐকিক নিয়মে এই অঙ্কটা খুবই সহজে করা যায়। আবার অন্যভাবেও করা যায়। দেখো অন্যভাবে করছি, সেটাও তোমাদের খুব সহজই লাগবে। দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো যে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, তাহলে 22% মানে কি, 100 টাকা যদি আয় হয়, ভালো করে দেখো আমরা 16 নম্বর দাগের অঙ্কটা করছি, আমি এখানে বোঝার চেষ্টা করি, 22% বাড়ি ভাড়া দেন, তাই না? তাহলে 22% মানে কি, যদি 100 টাকা আয় হয়, হ্যাঁ আয় যদি হয় 100 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া দিচ্ছে কত টাকা, বাড়ি ভাড়া দিচ্ছে কত টাকা, 22 টাকা। তাই বোঝাচ্ছে তো? তাহলে এই যে বিষয়টা আমরা পেলাম, দেখো এই যে বিষয়টা আমরা পেলাম, এটাকেই আমরা যদি সাজিয়ে লিখি, ঠিক আছে, এটাকেই আমি সাজিয়ে যদি লিখি তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে জানতে চেয়েছিল যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত, মাসে সে কত টাকা ইনকাম করে, সেটাই জানতে চেয়েছে। তাহলে যেটা জানতে চাই আমরা সেটাকে ডান দিকে রাখবো ঐকিক নিয়মের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যেটা বের করেছি যে আয় যদি 100 টাকা হয়, তাহলে বাড়ি ভাড়া কত টাকা, 22 টাকা। তাহলে আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি, বাড়ি ভাড়া যদি 22 টাকা হয়, তাহলে আয় কত হবে, আয় হবে 100 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এইভাবেই ঘুরিয়ে লিখছি। দেখো আমরা প্রথমে এটা লিখব যে অনিলবাবু মাসিক আয়ের এত % বাড়ি ভাড়া দেন, সেটা আগে আমরা লিখে নিই। তাহলে 16 নম্বর দাগের উত্তরটা এইভাবে শুরু করব যে অনিলবাবু বাড়ি ভাড়া দেন কত, 22%। আচ্ছা, তার মাসিক আয়ের কথাটা লিখি, আয়ের বাড়ি ভাড়া দেন মোট মাসিক আয়ের, ঠিক আছে, এই কথাটা লিখে দেবে এখানে। ঠিক আছে, আমি ওই জন্য উপরে লিখে দিলাম অনিলবাবু বাড়ি ভাড়া দেন মোট মাসিক আয়ের কত %, 22%। ঠিক আছে, অতএব আমরা লিখবো কিভাবে, যে বাড়ি ভাড়া যদি, এইটা মানে কি বোঝাচ্ছে, এইটা 22% মানে আমি দেখো লিখেছি যে বাড়ি ভাড়া যদি 22 হয়, তাহলে আয় হয়ে যাবে কত, আয় 100 টাকা। তাহলে এইভাবে লিখবো, বাড়ি ভাড়া 22 টাকা হলে আয় হবে বা আয় হয় কত, 100 টাকা। বুঝতে পেরেছ? অতএব বাড়ি ভাড়া যদি 1 টাকা হয়, তাহলে বাড়ি ভাড়া 1 টাকা হলে আয় হয় কত, যদি এই দেখো 22 টাকাতে আয় 100 টাকা হয়, তাহলে বাড়ি ভাড়া কমে গেছে। বাড়ি ভাড়া যদি 1 টাকা হয়, তাহলে আয় কি কমে যাবে। তাহলে এখানে যদি উত্তর কম হয়, এখানে কমেছে মানে এখানেও কমবে, আর এখানে যদি উত্তর কম হয় আমরা কি করি ঐকিক নিয়মের ক্ষেত্রে, না ভাগ হয়ে যায়। তাহলে উপরে হয়ে যাবে 100 আর নিচে হয়ে যাবে কি 22, ভাগ মানে নিচে চলে যাবে এই 22টা। আচ্ছা, এত টাকা। অতএব দেখো এখানে বাড়ি ভাড়া কত বলে দিয়েছিল, যে অনিলবাবু প্রতি মাসে আবার বলছে 1870 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে আমরা সেটাই এখানে লিখব যে বাড়ি ভাড়া যদি 1800 কত টাকা, না 70 টাকা, তাহলে 1870 টাকা হলে আয় কত হবে। তাহলে 1 থেকে 1 টাকায় যখন বাড়ি আয় যা হচ্ছিল, 1 টাকার থেকে
আমাদের বাড়ি ভাড়া বেড়ে গেছে, কত হয়েছে না 1870 টাকা। তাহলে এখানে বাড়ি ভাড়া যদি বেড়ে যায় আয়ও বেড়ে যাবে। তাহলে এখানে যদি উত্তর বেড়ে যায় বা বেশি হয় তাহলে কি হবে, তাহলে এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে 100 আর নিচে ছিল হচ্ছে 22 আর গুণ হয়ে যাবে, গুণ করব কত 1870। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ এই ক্যালকুলেশনটা। এবার আমরা কাটাকুটি করব। দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100 আর 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22। এবারে আমরা সরাসরি এটা অবশ্যই 11 দিয়ে কাটাকুটি যাবে। তো 11 দিয়ে কাটি, দেখো 11 একে 11, 11 দুগুণে 22, 22 তো 18 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 11 একে 11। তাহলে 18 থেকে 11 চলে গেল, থাকলো কত বলো, থাকলো হচ্ছে 7। আর এই পরে আছে 7, তাহলে 7 আর 7 হচ্ছে 77। আমরা জানি 7 11 হচ্ছে 77, তাহলে 7 11 77। আর এই শূন্য করতে শূন্য বসিয়ে দিলাম। বুঝতে পেরেছ? তাহলে কাটাকুটি আমাদের হয়ে গেল, উপরে থাকলো শুধু 50 আর 170। দেখো আমরা গুণ করে দিই, 0 0 পরে আমরা বসাচ্ছি, আগে 5 আর 17 গুণ করে দেবো। দেখো 5 7 35, 35-এর 5 হাতে থাকছে কত 3, 5 একে 5 আর 3, 5 আর 3 হচ্ছে 8। আর এই 50-এর জন্য এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম। তাহলে 8500 টাকা পেলাম। এটা কি পেলাম না, যদি বাড়ি ভাড়া 1870 টাকা হয় তাহলে তার আয় হবে কত 8500 টাকা। তাহলে কিভাবে উত্তরটা চেয়েছে দেখে নেওয়া যাক। বলছে যে বাড়ি ভাড়া যদি 1870 টাকা দেন তবে অনিল বাবুর মাসিক আয় কত। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব, অতএব অনিল বাবুর মাসিক আয় কত হচ্ছে 8500 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 17 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখে নেওয়া যাক। বলছে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। ভালো কথা। এখন বলছে তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। এই 17 নম্বর দাগের অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই। এখানে যে অঙ্কটা 16 নম্বর দাগের আমরা করেছি, ভালো করে খেয়াল করো। এখানে বলছে মোট চাষের জমির কত পার্সেন্ট জমিতে সে পাট চাষ করে না 55% জমিতে সে পাট চাষ করে। এবারে আবার বলছে যে যদি 11 বিঘা জমিতে পাট চাষ করে, মানে এই 55% জমিটাই কিন্তু 11 বিঘা জমি। বুঝতে পেরেছো? তাহলে এই 55% জমিতে দেখো 55% জমিতে পাট চাষ করছে, মানে এটাকে কি বলছে, এটা মানে কি, যদি মোট জমি যদি 100 হয় তাহলে কি হবে, মোট জমি যদি 100 হয়, 100 ভাগ তাহলে পাট চাষ করছে কতটা 55 ভাগে। পাট চাষ করছে 55 ভাগে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মোট জমি যদি 100 ভাগ হয় তাহলে পাট চাষ করছে 55 ভাগে। সেটাই কিন্তু এই 55% জমিতে পাট চাষ করা মানে। এবারে আমরা এই বিষয়টাকে সাজিয়ে লিখবো, যেটা চাইছে সেটাকে ডান দিকে রাখবো ঐকিক নিয়মের ক্ষেত্রে, আর যেটা চাইছে না বাঁ দিকে রাখবো। দেখো এখানে চাইছে যে 11 বিঘা জমিতে যদি পাট চাষ করে তাহলে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে, ঠিক আগের মতো। মোট মাসিক আয় কত ছিল, এখানে জানতে চাইছে যে মোট চাষের জমি কত আছে। তাহলে মোট চাষের জমি, এখানে দেখো পাট চাষ করছে 55 ভাগ আর মোট চাষের জমি 100। তাহলে পাট চাষ 55 হলে মোট যদি 100, এই 100টা হচ্ছে মোট, সেটাকে আমরা যদি ডান দিকে রাখি তাহলে পাট চাষ যদি করে 11 বিঘাতে তাহলে মোট চাষের জমি কত পেয়ে যাব, তাই না? দেখো এবারে অঙ্কটা করি, বুঝতে পারবে। তাহলে আমরা এখানে 17 নম্বর দাগের অঙ্কটা করছি। এখানে প্রথমেই আমরা লিখব যে তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তাহলে এখানে লিখব ইয়াসমিনা খাতুন পাট চাষ করেন মোট জমির কত পার্সেন্টে
55% বা শতকরা 55% জমিতে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইয়াসমিনা খাতুন পাট চাষ করেন মোট যে তার চাষের জমি তার 55% জমিতে। এবারে এটাকে আমরা এই যে সাজিয়ে লিখছি 55% মানে কি সাজিয়ে লিখছি। এবারে মোট জমিটাকে ডান দিকে রাখবো, কারণ মোট চাষের জমিটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। বুঝতে পারছো? দেখো মোট চাষের জমি কত আছে সেটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে আমরা লিখি এইভাবে যে 55, এখানে মোট চাষের জমি কত বিঘা, এখানে পাট চাষ করছে, দেখো এককটা কি আছে না 11 বিঘা। তাহলে বিঘা লিখি যে 55 বিঘা জমিতে, 55 বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি হয়, মোট চাষের জমি হয়, মোট চাষের জমি হয় 100। 100 যেহেতু এককটা বিঘা, তাহলে 100 বিঘা লিখে দিই। এখানে আমি ভাগ লিখেছিলাম কারণ ভাগ আকারে ছিল, ভাগ কোনো তো একক লিখিনি। এখানে যেহেতু 11 বিঘা বলেছে মানে এককটা বিঘা, সেই জন্য বিঘা লিখে দিয়েছি। ভালো করে খেয়াল করো বিষয়টা, বুঝতে পারছো কিনা আরেকবার আমি বলছি যে 55 বিঘা জমিতে পাট চাষ করলে মোট চাষের জমি হয় কত 100 বিঘা। কারণ এই 55% জমিতে পাট চাষ করছে মানেটাই এটা। যেহেতু আমার মোট জমি বের করতে হবে, দেখতে পাচ্ছ মোট চাষের জমি বের করতে হবে, সেই জন্য মোট জমিটাকে ডান দিকে রেখেছি। বুঝতে পেরেছো? এবারে ঐকিক নিয়মে আমরা করছি। এবার 1 বিঘা জমিতে পাট চাষ করলে মোট চাষের জমি হয়, দেখো 1 বিঘা যদি জমি পাট চাষ করে তাহলে মোট জমি তো অবশ্যই কমে যাবে। এখানে কমছে মানে এখানেও কমবে। কমবে মানে কি হবে, ঐকিক নিয়মের ক্ষেত্রে ভাগ হবে। তাহলে 100 উপরে চলে যাবে, ভাগ হবে মানে 55টা নিচে চলে যাবে। তাহলে এত বিঘা। এবারে কত বিঘা জমিতে পাট চাষ করছে 11 বিঘা। তাহলে 1 বিঘার জায়গায় আমরা পাট চাষ করছে দেখতে পাচ্ছি 11 বিঘা জমিতে যদি পাট চাষ করে মোট চাষের জমি হয়, দেখো 1-এর জায়গায় 11 বিঘায় পাট চাষের জমি হয়েছে, তাহলে মোট জমি কি বাড়বে, কারণ এখানে বেড়েছে মানে মোট জমিও বেড়ে যাবে। তাহলে বেড়ে যাবে মানে গুণ হবে। তাহলে 100 আর নিচে 55 ছিল আর গুণ হবে মানে এখানে 11 গুণ হয়ে যাবে। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব বলো, এবার আমরা কাটাকুটি করব। দেখো 11 আর 55 ভাগের সম্পর্কে আছে, কাটতে পারবো 5 11 55, 11 1 11। এবারে 5 আর 100 কাটতে পারবো, 5 2 10, 0 করতে 0, তাহলে 5 20 100। উপরে থাকছে 20 আর 1, তাহলে 20 1 20, আর এটা পেলাম হচ্ছে একক বিঘাতে। ঠিক আছে, বিঘাতে পেলাম। তাহলে 11 বিঘা যদি আমাদের পাট চাষের জমি হয়, মোট জমি কত হচ্ছে 20 বিঘা। সেটাই আমাদের এখানে জানতে চেয়েছিল। দেখো 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত তা হিসাব করি। তাহলে আমরা উত্তরটা লিখি। অতএব ইয়াসমিনা দীর্ঘি আছে, মিনা খাতুনের মোট চাষের জমি, মোট চাষের জমি কত বিঘা পেলাম 20 বিঘা। ঠিক আছে, এটাই হয়ে যাবে কিন্তু উত্তর। এবার দেখো 18 নম্বর দাগের অঙ্কটা করব। ভালো করে অঙ্কটা দেখে নেওয়া যাক কি বলছে। আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। ঠিক আছে, যখন অঙ্ক করবে তখন অঙ্কটা ভালো করে পড়বে, কিন্তু না হলে অঙ্ক বুঝতে পারবে না, ধীরে ধীরে পড়বে। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে খাওয়ার খরচ বেড়ে যাচ্ছে কতটা 10%, আর অন্যান্য খরচ কমছে কতটা 16% হলো। তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। ঠিক আছে, তাহলে এখন না বাড়ানো এবং না কমানোর আগে আমাদের পরিবারের মাসিক যে খরচ সেটা কত টাকা, খাওয়ার খরচ হচ্ছে 4750 এবং অন্যান্য খরচ হচ্ছে 5900 টাকা। সেটা আগে আমি প্রথমে লিখে নিই। তাহলে আমরা করছি, দেখো 18 নম্বর দাগের অঙ্কটা। তাহলে প্রথমে আমরা লিখব বর্তমানে
মাসিক খরচ কত না, খাওয়ার খরচ হচ্ছে 4,750 টাকা যোগ অন্যান্য খরচ কি 5,900 টাকা। এই দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, যোগ করলে 0 আর 0 যোগ করলে 0 থাকছে, আচ্ছা 5 আর 0 যোগ করলে 5 থাকছে, এখানে 9 আর 7 যোগ করলে কত হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, দেখো 16, মানে 16 হচ্ছে, তাহলে 16 ছয় হাতে থাকছে কত 1, তাহলে 5 আর 1 6 হচ্ছে আর 4 হচ্ছে, তাহলে 6 আর 4 কত 10, তাহলে 10,650 টাকা আমাদের কিন্তু কি বর্তমানে মাসিক খরচ, সেটা খাওয়ার খরচ এইটা আর অন্যান্য খরচ এইটা, এটা আমরা প্রথমে বের করে নিলাম। এবারে বলছে যে যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে, তাহলে খাওয়ার খরচ বাড়ছে, তাহলে লিখি অতএব খাওয়ার খরচ বাড়ছে। খাওয়ার খরচ বাড়ছে কত, খাওয়ার খরচ ছিল কত 4,750, 4,750 টাকার কত পার্সেন্ট খাওয়ার খরচ বাড়ছে 10%। কার উপরে বাড়ছে, খাওয়ার খরচ ছিল হচ্ছে 4,750 টাকা, তার 10% বাড়ছে, তাই না, তাহলে 4,750 টাকা এর 10% কিন্তু খাওয়ার খরচ বাড়ছে, বুঝতে পারছো। তাহলে 4,750 টাকা এর মানে গুণের সম্পর্ক, তাহলে গুণ চিহ্ন দিলাম, 10%কে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাই, অর্থাৎ 10 লিখলাম আর শতকরা চিহ্ন তুলে দেওয়ার জন্য 100 লিখলাম নিচে, বুঝতে পেরেছো। দেখো এবারে এই শূন্য ভাগের সম্পর্কে কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে থাকছে কত বলো, থাকছে হচ্ছে 475 টাকা। 475 টাকা কি পেলাম না, খাওয়ার খরচ কি বেড়েছে এটা, তাহলে খাওয়ার খরচ ছিল কত আগে 4,750 টাকা, এই দেখো 4,750 টাকা খাওয়ার খরচ আগে ছিল, ঠিক আছে, খাওয়ার খরচ ছিল 4,750 টাকা, আর বেড়েছে কত টাকা 475 টাকা, তাহলে এখন খাওয়ার খরচটা কত হয়েছে, দুটো যোগ করে দেবো, অতএব এখন বা বর্তমান লিখলেও হতো, এখন খাওয়ার খরচ আগে ছিল 4,750 টাকা, 4,750 যোগ 475 হচ্ছে বেড়েছে, এই দুটো যোগ করে দিই এত টাকা, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, এই 5 আর 0 যোগ করলে 5 থাকছে, ঠিক আছে, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 12 2 হাতে থাকছে 1, 4-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 4 থেকে 5, 5 আর এই 7, 5 আর 7 কত, 5 আর 7 12, 12 2 হাতে থাকছে 1, এই 4 আর 1 5, তাহলে 5,225 টাকা এখন খাওয়ার খরচ দাঁড়িয়েছে, বোঝা গেল। আগে ছিল 4,750 টাকা, বেড়েছে 475 টাকা, তাহলে এই দুটো যোগ করে এখন খাওয়ার খরচ পেলাম 5,225 টাকা, বুঝতে পেরেছো। এবারে দেখো কি বলছে, অন্যান্য খরচ কমেছে কত না 16%, তাহলে সেটা একই রকম ভাবে খাওয়ার খরচের মতো করে হিসাব করে লিখে ফেলি। দেখো তাহলে লিখছি অন্যান্য খরচ, অতএব অন্যান্য খরচ কমেছে। অন্যান্য খরচ কমেছে কত, দেখো আগে অন্যান্য খরচ ছিল কত 5,900 টাকা ছিল, তাহলে 5,900 টাকার এই টাকার মধ্যে কমেছে 16%, অন্যান্য খরচ কমেছে 16%, তাহলে এত টাকার 16% হচ্ছে অন্যান্য খরচ কমেছে। ঠিক একই রকম ভাবে টাকার মানে টাকা এর গুণের সম্পর্ক 5,900 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, 16%কে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে ওপরে 16 নিচে চলে যাবে 100 আর এই চিহ্নটা উঠে যাবে, ঠিক আছে। দেখো এই 0 0 0 0 কেটে দেবো কারণ ভাগের সম্পর্কে আছে, তাহলে কত পেলাম, ওপরে আছে 16 আর নিচে আছে এই উপরে আছে 16 আর হচ্ছে 59, তাহলে দুটো গুণ করে দিই, দেখো এখানে 59 আর 16 গুণ করে দিলে হচ্ছে
দেখো 6 9 54, 54 4 হাতে 5, 5 6 30 আর 5 35, শূন্য নিয়ে নাও এখানে, 9 1 কে 9, 5 1 কে 5, তাহলে কত হচ্ছে যোগ করে দিলে, 4 আর 0 যোগ করলে 4, 9 আর 5 হচ্ছে 14, 14 4 হাতে 1, 5 আর 1 6, 6 আর 3, 6 আর 3 হচ্ছে 9, তাহলে 944, 944, এটা রাফের মধ্যে রাখলাম, 944 টাকা। এটা কি হলো, এটা হচ্ছে কমেছে, কি কমেছে, অন্যান্য খরচ কমেছে। তাহলে অন্যান্য খরচ ছিল কত, 5900 টাকা, তার থেকে কমেছে কত, এত টাকা, তাহলে বিয়োগ করে দিই। অতএব এখন অন্যান্য খরচ, এখন অন্যান্য খরচ কত দাঁড়িয়েছে, আগে ছিল 5900 টাকা, 5900 টাকা বিয়োগ করব, এই টাকার মধ্যে 16% কমেছে, সেটা হয়েছে কত, 944 টাকা। তাহলে দুটো বিয়োগ করলে হচ্ছে, দেখো 4 কয় দাও 10, পাশাপাশি যদি এভাবে না পারো বিয়োগ করতে, তাহলে সাইডে উপর নিচ করে বিয়োগ করতে পারবে। আর তোমাদের এটা কিন্তু পারা উচিত, পাশাপাশি বিয়োগ করা। দেখো 4 কয় দাও 10, শূন্যকে 10 ধরবো, তাহলে 6 দাও 10, হাতে থাকছে 1, 4 আর 1 5, 5 কয় দাও 10, 5 দাও 10, হাতে থাকছে 1, 1 সেই যোগ হবে কত, 9 এর সঙ্গে, তাহলে 9 10 হয়ে গেল। 10 কয় দাও, 9 কে কি ধরবো, 19 ধরবো, 10 কয় দাও 19, 9 দাও 19, ঠিক আছে। হাতে থাকছে 1, যেহেতু 9 কে 19 ধরেছি, হাতে থাকছে 1, তাহলে 1 থাকছে এই জায়গায়, 1 কয় দাও 5, 4 দাও 5, তাহলে 4956 টাকা কি হয়েছে, এত টাকা দাঁড়িয়েছে অন্যান্য খরচ। 16% কমানোর পরে অন্যান্য খরচ দাঁড়িয়েছে এইটা। এবার দেখো তাহলে এখন আমাদের খরচ কি দাঁড়িয়েছে, এখন আমাদের খরচ দাঁড়িয়েছে, খাওয়ার খরচ হচ্ছে এইটা, বুঝতে পারছো, আর অন্যান্য খরচ হচ্ছে এইটা। তাহলে আমরা লিখব, অতএব এখন পরিবারের মাসিক খরচ, এখন পরিবারের মাসিক খরচ, দেখো খাওয়ার খরচ হয়েছে 5225 টাকা এখন, তাহলে 5225 যোগ অন্যান্য খরচ এখন কি দাঁড়িয়েছে, 4956, ব্র্যাকেটের বাইরে লিখলাম টাকা। তাহলে দুটো যোগ করে দিই, দেখো 6 আর 5, 6 আর 5 11, 11 1 হাতে 1, 5 আর 1 6, 6 আর 2 8, ঠিক আছে। এবার দেখো 9 আর এই 2, 9 আর 2 11, 11 1 হাতে থাকে 1, সেই একটা 4 এর সঙ্গে যোগ হয়ে যাবে, 4 আর 1 5, 5 আর 5 কত 10, তাহলে 10,181 টাকা কি হয়েছে, এখন পরিবারের মাসিক খরচ দাঁড়িয়েছে। আর আগে আমরা প্রথমেই লিখেছিলাম, দেখো বর্তমানে মাসিক খরচ, এটা কত দাঁড়িয়েছিল, 10,650 টাকা। এটা বর্তমানে না লিখে প্রথমেই আমাদের ছিল কি, পরিবারের মাসিক খরচ, এটা বর্তমানে না লিখে, বর্তমানটা আমি এখন করেছি, দেখো এখানটায় লিখে দিই, পরিবারের মাসিক খরচ আগে ছিল কত, এত টাকা, আর এখন হয়েছে কত, 10,181 টাকা। তাহলে কোনটা বেশি বলো তো, 10,650 টাকা না 10,181 টাকা? অবশ্যই 10,181 টাকাটা কম তো। তাহলে এখানে জানতে চেয়েছিল যে তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? অবশ্যই কমবে। এবং সেটা কত কমবে? সেটা কমবে হচ্ছে এই 10,650 টাকা থেকে আমরা 10,181 টাকাটা বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখব, অতএব মাসিক খরচ, আচ্ছা পরিবারের মাসিক খরচ, পরিবারের কথাটা লিখে দিই, পরিবারের মাসিক খরচ কমবে, ঠিক আছে, এবং সেটা কমবে, কত কমবে না, আগে ছিল হচ্ছে কত, আগে ছিল পরিবারের খরচ হচ্ছে 10,650 টাকা, তাহলে সেখানে লিখব 10,650 টাকা ছিল, তার থেকে এখন হয়েছে কত, 10,181 টাকা। এটা কমে যাবে, ঠিক আছে। তাহলে কমিয়ে দাও, বিয়োগ করে দিলে হয়ে যাবে, কম কত হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে 1 কয় দাও 10, শূন্যকে 10 ধরবো, 1 কয় দাও 10, 9 দাও 10, হাতে থাকছে 1, 8 আর 1 9, 9 কয় দাও 5কে 15 ধরবো, তাহলে 9 কয় দাও 15,
আমাদের 9 কয় দাও 15 হচ্ছে, 6 দাও 15, হাতে থাকছে 1, 1 আর 1 2, 2 কয় দাও 6, 4 দাও 6। ঠিক আছে, এবার দেখো 0 0 মিলে গেল, 1 1 মিলে গেল, তাহলে শূন্য বাদিকে লেখার দরকার নেই। তাহলে আমরা পেলাম হচ্ছে 469 টাকা। এটা কি পেলাম, যে পরিবারের মাসিক খরচ কমবে না বাড়বে জানতে চেয়েছিল, তো সেটা লিখে দিলাম পরিবারের মাসিক খরচ কমবে, এবং সেটা কত কমবে লিখে দিলাম, এবং সেটা কমবে হচ্ছে আগে ছিল এইটা, এখন হয়েছে এইটা, দুটো বিয়োগ করে পাচ্ছি 469 টাকা মাসিক খরচ কমছে। ঠিক আছে, এবার দেখো 19 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। তাহলে প্রথমে পড়ে নেওয়া যাক অঙ্কটা কি বলছে। বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা কি বলছে, 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এবং তারপরে জানতে চাইছে আবার 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে এখানে 19 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। তো প্রথমে জনসংখ্যা ছিল 26,250 জন, ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে এখান থেকে পরের বছর কত বাড়ছে না, এটা তো ছিলই, তার সঙ্গে 4% বাড়ছে। দেখো 4% হারে জনসংখ্যা বাড়ছে, তাহলে 4% বাড়ছে, তাহলে পরের বছর, এটা হয়ে গেল পরের বছর। আবার তারপরে বলছে 2 বছর পরে জনসংখ্যা, তাহলে 2 বছর মানে ফের পরের বছর, এটা পরের বছর মানে ফের পরের বছর, মানে 2 বছর পর, 2 বছর পর, তাই তো। তাহলে 2 বছর পর কি দাঁড়াবে, ফের 4% বাড়বে, তাই তো, পরের বছর ফের তার পরের বছর অ্যাকচুয়ালি, তাহলে পরের বছর 4% বাড়বে, তারপরের বছর আবার 4% বাড়বে, সেটা হয়ে যাচ্ছে আবার এটার থেকে কত বছর পর না 2 বছর পর। ঠিক আছে, তো দেখো তাহলে 19 নম্বর দাগের আমরা প্রথমে জনসংখ্যা কত ছিল, শহরের বর্তমান জনসংখ্যা, সেটা লিখি শহরের বর্তমান জনসংখ্যা সমান কত, 26,250 জন। ওকে, এবারে 4% বেড়েছে, অতএব জনসংখ্যা পরের বছর বেড়েছে কত না 4% বেড়েছে। তাহলে দেখো 26,250 এর 4%, এত এর মধ্যে 4% বেড়েছে, তো তাহলে এর 4%, তাহলে এর মানে কি গুণের সম্পর্ক, তাহলে 26,250 গুণ 4%কে আমরা 4/100 লিখতে পারি, কারণ শতকরাকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে গেলাম। এবারে দেখো কাটাকুটি করে দিই, এখানে 0 0 কেটে দিলাম, এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটার হচ্ছে 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণে হচ্ছে 10, এখানে 5 দিয়ে কাটো 5, এইটা, তাহলে 5 1 5, আর এখানে 5 দিয়ে কাটলে 5 20 5 5 25, 5 5 25, তাহলে 26 থেকে 25 চলে গেল, থাকলো 1 আর এই 2, তাহলে 12, তাহলে 5 দুগুণে 10, 12 থেকে 10 চলে গেল, থাকলো 2, আর পরে আছে 5 মানে 25, 5 5 25, তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে উপরে আছে 525 আর 2 আছে, তাহলে গুণ করে দাও। দেখো 5 দুগুণে 10, 10 0, হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5, ঠিক আছে, 5 দুগুণে 10, তাহলে 1050 জন কি হয়ে যাচ্ছে, এত এর এত পার্সেন্ট, মানে 1050 জন কিন্তু পরের বছর বেড়ে গেছে। বুঝতে পারছো, তাহলে এখানে হয়ে গেল কত, 1050 জন বেড়েছে, তাহলে পরের বছর হলো কত, ছিল তো এত, তাহলে এটা হয়ে যাবে 26,250 যোগ এটা পরের বছর, তাই না। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, যে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে পরের বছরের জনসংখ্যা কত হবে, অতএব পরের বছরের জনসংখ্যা হবে সমান, দেখো ছিল হচ্ছে
26,250 যোগ 1,050 জন, দুটো যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে যোগ করো, দেখো 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 10-এর 0, হাতে থাকছে 1, তাহলে এখানে 1 চলে এলো। 1 আর 2 কত? 3। আচ্ছা 1 আর 6 7, আর 2 করতে 2, তাহলে 27,300 জন হয়ে গেল কি পরের বছরের জনসংখ্যা পেয়ে গেলাম। এবারে পরের বছরের জনসংখ্যা তো এখানে এলো, এখান থেকে আবার 2 বছর পর মানে তারপরের বছর ফের 4% বাড়বে। তাহলে ঠিক একই রকম ভাবে লিখব। অতএব 2 বছর পর জনসংখ্যা বাড়বে কত না, এই যে জনসংখ্যা তো চলে এটা এই জায়গাটায় জনসংখ্যা কি এসে গেছে? 27,300 জন বেড়ে হয়ে গেছে এইটা। তাহলে এত জনের মধ্যে বাড়বে, তাহলে এত জনের কত বাড়ছে প্রতি বছর? 4% করে। তাহলে এত জনের 4%, তাই না? তাহলে এত জনের 4% মানে জন এর মানে গুণের সম্পর্ক থাকলে 27,300 গুণ 4% মানে 4/100। ওকে, আমরা এই শতকরাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি। তো দেখো এই দুটো শূন্য কেটে দিতে পারবো কারণ ভাগের সম্পর্কে আছে। তাহলে গুণ করে দিলে কত হচ্ছে? 4 আর 273 গুণ করব। দেখো 3 4 12, 2 হাতে থাকছে 1, 4 7 28 আর 1 29, 29 9 হাতে থাকছে 2, 4 2 8 আর 2 10, তাহলে 1092 জন পেলাম কি না 2 বছর পর জনসংখ্যা এটা বাড়ছে। তাহলে এখানে জানতে চেয়েছিল দেখো যে 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে বেড়েছে এতজন, আর আগের বছর জনসংখ্যা কত ছিল? 27,300 জন। তাহলে এইটার সঙ্গে এটা যদি যোগ করে দিই তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা লিখব অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে, দেখো আগের বছর ছিল 27,300 জন আর বেড়েছে হচ্ছে 1092 জন। ঠিক আছে, দুটো যোগ করে দাও। দেখো 2 আর 0 যোগ করলে 2 থাকছে, 9 আর 0 যোগ করলে 9 থাকছে, 0 আর 3 যোগ করলে 3 থাকছে, 1 আর 7 যোগ করলে 8 হচ্ছে, আর 2 করতে 2 হচ্ছে। তাহলে 28,392 জন হয়ে গেল কি 2 বছর পরে জনসংখ্যা হবে। ঠিক আছে, তাহলে দুটো উত্তর কিন্তু এখানে আছে। দেখো দুটো উত্তর চেয়েছিল যে 4% হারে যদি জনসংখ্যা বাড়ে তাহলে পরের বছরের জনসংখ্যা কত হবে এবং 2 বছর পরে জনসংখ্যা কত হবে। দেখো আমি দুটো উত্তরই এখানে করে দিয়েছি। পরের বছরের জনসংখ্যা হয়েছিল কত? 27,300 জন, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবং তারপরের বছর জনসংখ্যা বেড়েছিল 1092 জন এবং 2 বছর পরে জনসংখ্যা আমাদের হচ্ছে কত না 28,392 জন। তাহলে দুটো উত্তর, একটা হচ্ছে পরের বছর এবং আর একটা হচ্ছে 2 বছর পরে। দুটো উত্তরে আমরা করে ফেলেছি। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এইবারে করব দেখো আমরা 20 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে দেখো অঙ্কে, বলছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা 20 নম্বর দাগের অঙ্কটা করছি। প্রথমেই দেখে নেওয়া যাক যে ফসলটার মুখে কুইন্টাল প্রতি দাম ছিল কত টাকা? 1080 টাকা। আর কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে এইভাবে লিখি যে ফসল ওঠার মুখে দেখো 1 কুইন্টাল, দেখো প্রতি কুইন্টাল, এখানে বলেছিল যে কুইন্টাল প্রতি দাম ছিল 1080 টাকা। তাহলে 1 কুইন্টাল ধানের ধান ছিল কত টাকা
1080 টাকা। অতএব ফসল ওঠার মুখে কত কৃষক 12 কুইন্টাল ধান বিক্রি করেছিল? তাহলে 12 কুইন্টাল ধানের দাম ছিল, 1 কুইন্টালের দাম 1080, 12 কুইন্টালের দাম বাড়বে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 1080 গুণ 12, তাই না? তাহলে গুণ করে দিলে কত হচ্ছে দেখো তো, 108-এর সঙ্গে 12, এখানে আমি গুণ করে দিচ্ছি 1080, 12 দিয়ে গুণ, দেখো 2 0 0, 8 2 16, 6 হাতে 1, 2 0 0 1 করতে 1, 2 1 কে 2, পরের লাইনে 0 নাও, তাহলে 1 0 0, 8 1 কে 8, 1 0 0, 1 1 কে 1, যোগ করে দাও, 0 0 0, 6 আর 0 যোগ করলে 6, 8 আর 1 9, 2 আর 0 যোগ করলে 2, 1 করতে 1, তাহলে 12,960 টাকা পেলাম। কি 12,960 টাকা হচ্ছে 12 কুইন্টাল ধান বিক্রি করে কৃষকটি পেয়েছে। ঠিক আছে, এবার বর্ষাকালে দাম বেড়েছে কত টাকা? 15%। তাহলে লিখি, অতএব বর্ষাকালে কুইন্টাল প্রতি দাম বাড়ে, বর্ষাকালে কুইন্টাল প্রতি দাম বাড়ে। দেখো 1 কুইন্টালের দাম কত ছিল? 1080 টাকা, তাহলে 1080 টাকার 15%, এত টাকার 15% বেড়েছে তো, তাহলে 1080 টাকা এর অর্থাৎ গুণ, তাহলে টাকার 15% মানে আমরা কত করব? 15/100 করব, তাই না? শতকরা চিহ্নটাকে তুলে দিয়ে আমরা এভাবে 15/100 করতে পারি। দেখো এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 2 10, ঠিক আছে। তাহলে এবারে 2 দিয়ে কাটো, 2 আর 108 কাটলে হচ্ছে 5 2 10, 4 2 8, 54। তাহলে কত হচ্ছে এখানে দেখো, 54 আর 3 আছে, তাহলে 3 4 12, 12 2 হাতে 1, 3 5 15 আর 1 16, 162 টাকা হলো। ঠিক আছে, 54 আর 3 গুণ করে 162 টাকা পেলাম। এটা কি হলো? বর্ষাকালে কুইন্টাল প্রতি দাম বেড়েছে। অতএব আমরা লিখবো, তাহলে দাম কত হয়েছে? আগে ছিল এইটা আর এইটা বেড়েছে, তাহলে দুটো যোগ করে দিই। অতএব বর্ষাকালে কুইন্টাল প্রতি ধানের দাম হয় কুইন্টাল প্রতি ধানের দাম হয় কত? দেখো 1080 টাকা ছিল আর বেড়েছে হচ্ছে 162। এই দুটো যোগ করে দাও, বাইরে লিখলাম টাকা, দেখো যোগ করে দিলে হচ্ছে 0 আর 2 যোগ করলে 0, 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, 14 4 হাতে থাকছে 1, 1 আর 1 2 আর এই 0, তাহলে 2 করতে 2 আর এই 1 করতে 1, তাহলে 1242 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে বর্ষাকালে কুইন্টাল প্রতি ধানের দাম হচ্ছে কত? এই দুটো যোগ করে 1242 টাকা হচ্ছে। হলো। এবারে তাহলে যদি এই 12 কিলো ধান বা 12 কুইন্টাল ধান, যেটা বর্ষাকালের আগে ফসল ওঠার মুখে বিক্রি করে পেয়েছিল 12,960 টাকা, এবারে ধানের দাম কুইন্টাল প্রতি বেড়ে হয়েছে কত? 1242 টাকা। সেটা কখন? না বর্ষাকালে। তাহলে এইবারে 12 কেজি কুইন্টাল ধান যদি বিক্রি করতেন তাহলে কত টাকা পেতেন? তাহলে আমরা লিখি, অতএব বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রিতে টাকা পেতেন, কত টাকা পেতেন? 1 কুইন্টালের দাম 1242 টাকা, তাহলে 1242 টাকা, এত টাকা, আর কত কুইন্টাল ধান? 12 কুইন্টাল ধান, তাহলে 12 দিয়ে গুণ, বুঝতে পারছো তো? তাহলে 12 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখো তো, দেখো 1242-কে 12 দিয়ে গুণ করে দাও। দেখো 2 2 4, 4 2 8, 2 2 4, 2 1 কে 2, পরের লাইনে 0, তাহলে 1 দিয়ে গুণ করলে সবগুলো একই সংখ্যা থাকবে, অর্থাৎ 2 1 কে 2, 4 1 কে 4, 2 1 কে 2, 1 1 কে 1, যোগ করে দাও,
তাহলে 4 আর 0 যোগ করলে 4, 8 আর 2 10 0, হাতে থাকছে 1, 4 আর 4 8 আর 1 9, 2 আর 2 4, 1 করতে 1, তাহলে 14,904 টাকা। 14,904 টাকা কি হতো না, বর্ষাকালে যদি তিনি বিক্রি করতেন তাহলে এই টাকাটা পেতেন। আর আগে পেয়েছিলেন কত, ফসল কাটার শুরুতে, সেটা ফসল ওঠার মুখে সেই সময় পেয়েছিলেন 12,960 টাকা। এবারে জানতে চেয়েছে কি, দেখো এখানে 20 নম্বর দাগের যে প্রশ্ন, তাতে জানতে চেয়েছে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। দেখো বেশি, হ্যাঁ বেশি পেতেন, তাহলে বিয়োগ করতে হবে, যেটা বেশি পেয়েছেন তার থেকে কম যেটা পেয়েছেন সেটা বিয়োগ, অর্থাৎ বেশি পেয়েছেন 14,904, আর আগে ফসল ওঠার মুখে পেয়েছিলেন কত, 12,960, এটা বিয়োগ করে দিই। অতএব লিখবো, অতএব বর্ষাকালে ধান বিক্রি করলে টাকা বেশি পেতেন, কত টাকা বেশি পেতেন, সমান চিহ্ন দিয়ে। দেখো বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রি করে পেয়েছেন হচ্ছে 14,904 টাকা। তার থেকে বিয়োগ করব, ফসল ওঠার মুখে তিনি বিক্রি করে পেয়েছিলেন 12 কুইন্টাল ধান, পেয়েছিলেন হচ্ছে 12,960 টাকা। তাহলে 12,960 টাকা আমরা বিয়োগ করে দেবো, ব্র্যাকেটের বাইরে আমরা টাকা কথাটা লিখে দিই। তাহলে কত হচ্ছে দেখো তো, দেখো 0 কয় দাও 4, 4 করতে 4, 6 কয় দাও, 0টাকে 10 ধরবো, তাহলে 6 কয় দাও 10, 4 দাও 10, হাতে থাকছে 1, 9 আর 10, 10 কয় দাও, 9টাকে 19 ধরবো, তাহলে 10 কয় দাও 19, 9 দাও 19, ঠিক আছে, হাতে থাকছে 1, 2 আর 3, 3 কয় দাও 4, 1 দাও 4, আর 1 1 মিলে গেল। তাহলে এটা আমাদের শূন্য আর লেখার দরকার নেই, তাহলে 1,944 টাকা হলো। এটা কি হলো না, বর্ষাকালে যদি তিনি ধান বিক্রি করতেন তাহলে 1944 টাকা তিনি বেশি পেতেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো কোষে দেখি 10, যেখানে আবৃত্ত দশমিক সংখ্যার অঙ্কগুলো দেওয়া রয়েছে, সেই সমস্ত অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।